শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজদিন হাসান। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী। দুই বাংলাদেশি কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান সীমান্ত, এখান থেকেই বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানিয়েছে, সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা। পরে ধান মাড়াইয়ের সময় 320 মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। কাদো বাড়ি তো নিচু জমি, ওখানে ধান মারা সম্ভব হচ্ছে না, এই জন্য একটু উপরে ডাঙ্গা জমি, উঁচু জমি, ওখানে খেত মাড়াই করতেছিল আমাদের পাকা ধান। তো বিএসএফ হুট করে 6-7 জন এসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল। অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তাও আর শুনিনি। ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপাড়ের জনপদ। প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদুরা যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই, বিজেপিকে জানানোর পরে বিজেপিরা তাৎক্ষণিকভাবে এখানে এসে তাদেরকে চিঠি দিয়েছে। ওই দিকের দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে, সুন্দরভাবে আছে, ভাত টাত খাওয়াচ্ছে, ভালোভাবে আছে। এদিকে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ উঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার স্বজনরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিরল সীমান্তে আছেন সহকর্মী মাহফুজুল হক। এ বিষয়ে সরাসরি জানতে যাচ্ছি তার কাছে। মাহফুজ, বিজিবির পতাকা বৈঠকের আমন্ত্রণে কি বিএসএফ সাড়া দিয়েছে? আপনার কাছে কি তথ্য আছে? এখন কি পরিস্থিতি? পতাকা বৈঠকের যে চিঠি দিয়েছিল বিজেপি, বিএসএফ এর পক্ষ থেকে সেরকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা এই সীমান্তে অপেক্ষা করছি। বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছিল বিজেপি বিএসএফ কে। আর যদি বলেন যে এই এলাকায়, যে এলাকার দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে এই কারুলিয়া যে গ্রামটি, এই কারুলিয়া গ্রামের সাধারণ মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে যে তাদেরকে, এই যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে ফেরত পাওয়া যাবে কিনা। আর ভারতীয় যে দুজনকে ধরে নিয়ে আসা হয়েছে তারা অ্যাকচুয়ালি এখন ক্যাম্পে আছে, বিজেপির ক্যাম্পে আছে। তাদেরকে যদি ভারতীয় বাংলাদেশিদেরকে ফেরত দেওয়া হয় তাহলে তাদেরকেও ফেরত দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে ওই যে পতাকা বৈঠকের বিষয়টি, বিজেপি কিন্তু আমরা ক্যামেরা দিয়ে অনেক দূরে, প্রায় 700 গজ দূরে অবস্থান করছে। বিজেপি কিন্তু এখন সেখানে অপেক্ষা করছে ওই ইয়েতে, জিরো ক্যাম্পের মানে ইয়েতে লাইনে। বিএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো আসেনি, সংকেত আসেনি। বিজেপি বারবার তাদেরকে পতাকা উত্তোলন করছে পতাকা বৈঠকের জন্য, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স করা হচ্ছে না। ফলে জন্য কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রকার রেসপন্স করা হচ্ছে না। ফলে বিজেপি অপেক্ষা করতেছে সন্ধ্যা পর্যন্ত। হয়তো সন্ধ্যার আগ পর্যন্ত যদি এটা হয়, তারা হয়তো এই সব মানে যে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিক উভয় দেশের নাগরিকদেরকে ফেরত দেওয়ার এই প্রক্রিয়াটি শেষ করতে পারে। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো কিছু না বলাতে বিষয়টি থমকে রয়েছে। ধন্যবাদ মাহফুজ। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন, এমনটাই মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় উঠে আসে নির্বাচন, মানবিক করিডোর সহ সমসাময়িক ইস্যু। আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ সবার।
আমার বাংলাদেশ এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালনে সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি। রাজনীতির মডেল প্রস্তাব করেছি, সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। মানবিক করিডোর প্রসঙ্গে বলেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয় কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 5 মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও। বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা 17 দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই। এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। 5 মে প্রথমে লন্ডন থেকে সিলেটে, এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 8 সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে। কাতারের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিলাম সেটা একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজনস, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল 9:55 সিলেটে পৌঁছাবেন। এরপরে সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছেই সেখানে।
আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী মুখ্য সংগঠকবৃন্দ, সংগ্রামী মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। বন্ধুগণ, একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের জনগণ এই 24-এ এই প্রথমবার রাজপথে নেমে আসেনি, রক্ত দেয়নি, আত্মত্যাগ করেনি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে। ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য 1947 সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম। যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা, কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল। ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে আমাদের সেই 47-এর আজাদির স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই। পাকিস্তানির শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার। ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার ঐক্যবদ্ধভাবে 71 সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে 71-এর পরে এই 72 সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। সরাসরি যুক্ত হয়েছিলাম বায়তুল মোকাররমে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণহত্যায় নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও ফিরে আসবে ফ্যাসিবাদ। এ সময় অন্তর্বর্তী সরকারের নারী কমিশন বাতিল, কওমি সনদের পূর্ণ কার্যকর এবং লামিয়ার ধর্ষকদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। একই সময় মসজিদের উত্তর গেটে আহলে হাদিস, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠনও বিক্ষোভ করে। তাদের দাবি, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। এছাড়া ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদও জানানো হয় সেখানে। আওয়ামী লীগ এই জমিনে যে পুনর্বাসন হবে না, এর ফয়সালা সেই জুলাই আগস্টে হয়ে গিয়েছে। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ এই বাংলার জমিনে আর ফিরবে না, ফিরবে না। আইনমন্ত্রীকে বলতে চাই, আপনি জুলাই আন্দোলনের শহীদের রক্তের উপর দিয়ে উপদেষ্টা হয়েছেন। আজকে 8-9 মাস হওয়া সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই। আমরা ধিক্কার জানাই। আবারও স্বাগত, দেখছেন সব খবর। প্রত্যন্ত গ্রামের ভেতর অপহরণকারীদের আস্তানা।
সেই গ্রামের মানুষদেরই অপহরণ করে রাখা হতো একটি বাড়িতে। এরপর পরিবারের থেকে চাওয়া হতো মুক্তিপণ। অবিশ্বাস্য এমন ঘটনা সিরাজগঞ্জের। কথিত সেই মিনি আয়নাঘর থেকে আজ দুজন পালিয়ে আসার পর খবরটি জানাজানি হয়। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। নির্মাণাধীন বাড়িতে সকাল থেকে উৎসুক মানুষের ভিড়। সোনারাম পূর্বপাড়া গ্রামের বাড়িতে হদিশ মিলল দীর্ঘদিনের নিখোঁজ দুজনের। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিল্পী খাতুনের অভিযোগ, 6 মাস আগে তাকে অপহরণের পর বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। তার সাথে একই বাড়িতে বন্দি রাখা হয় 70 বৃদ্ধ আব্দুল জব্বারকে। এরপর পরিবারের কাছে মুক্তিপণ চায় চক্রটি। টাকা পরিশোধ না করায় মেলেনি মুক্তি। মাসুদ, ফারুক এই কয়েকজন মিলে 1 মাস অনেক রাখছে, কবার পর মনে খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ওই জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। হারার পরে 1 মাস পর এই জায়গা নিয়েছে আয়না। অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা মহিষ টেপ দেওয়া, পরে খুলে দিচ্ছে। খুলে দেওয়া আবার সাইডের বাদ খিলে আবার অজ্ঞান হরে হরে কি হরে না আমি কিচ্ছু জানি না। এবার হয়তো 3-4 মাস থাকি, যখন আবার বললাম বাবা আমাকে আর অজ্ঞান হরিস না, মরে গেলাম। তখন আর অজ্ঞান কয়েকদিন হইলো না। পরে এইটা দিয়ে 4 দিন পরে খুঁড়ছি, করে বুড়া করলাম যে আমি মাটি করলাম, তুই তো বোঝস না, তুই বুড়া মানুষ, তুমি মাটি ধরাবো। আর আল্লাহ বসা আল্লাহ নাম করে দেবো, নতে দিবি হাতা নয় মরমু নাই বাস। বাড়িটি গ্রামের এক প্রান্তে অবস্থিত। অবশেষে বৃহস্পতিবার রাতে শীত কেটে পালিয়ে আসে 2 বন্দী। বৃদ্ধ জব্বার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতকে আটক করা হয়েছে। তার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদীতে পুকুরে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে পলাশ উপজেলার জয়নগর গ্রামের একটি পুকুরে পাওয়া যায় হাবিবের মরদেহ। স্বজনেরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশুটি। তারপর থেকে সন্ধান মিলছিল না। আজ সকালে ভেসে ওঠে মরদেহ। ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠিয়েছে পুলিশ। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া হাবিব সাঁতার জানত, তবুও তার ডুবে মৃত্যু বিশ্বাস করছেন না স্বজনরা। এখনও ভিসা পাননি 14,349 জন হজ যাত্রী। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজ যাত্রা। ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন। হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে। হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজ যাত্রার রেকর্ড গড়বে সরকার। হজ যাত্রার 4র্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়ছে 4153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। কয়েকজন যাত্রীর অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। মশার উপদ্রব খুব বেশি, এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন। ক্যাম্পের বাইরের পরিবেশটা, বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে। সব ঠিক হলেও অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট। তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ। এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো, কিন্তু সৌদি আরবের যে সিস্টেম, ভিসার সিস্টেম, এই সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যার ফলে অনেক ভিসা এখনও হয়নি। আজকে ফ্লাইট অথচ ভিসা এখনও তারা পায়নি। বিষয় হয়েছে আমার আজকে রাতে 50 জনের ফ্লাইট, আর একটা সিট আমার দরকার, একসাথে গ্রুপ। একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স 2 জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি, কোনো কাজ হয় নাই। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে, আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। জানান, আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে। এই ফ্লাইট যে খালি যাচ্ছে, এই ফ্লাইটগুলো, এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে আর সমস্যা পড়বে। তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলো যদি এক্সট্রা ফ্লাইট না আসে, তাহলে কিন্তু টিকিটের 4-5 হাজার লোক যেতে পারবে না। 4র্থ দিন শেষে সব মিলিয়ে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাসের মূল্যবান সামষ্টিক সংরক্ষণে সবার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করা উচিত। একথা বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইতিহাস পরিষদের 14তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন এবং সাধারণ সভায় একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ইতিহাসের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে। বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সুবিধা মানুষ পেতে শুরু করেছে উল্লেখ করেন প্রধান বিচারপতি। বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন করতে না পারলে সুফল থেকে বঞ্চিত হবে দেশবাসী। উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, সকল অংশীজনকে সাথে নিয়েই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এতে বাংলাদেশ ইতিহাস পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদী। এবছর বাংলাদেশ ইতিহাস পরিষদ পুস্তক পুরস্কার পেয়েছেন দুইজন। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তাই ইতিহাসের বিভিন্ন উপাদানের সংরক্ষণ এখন আর কেবল ইতিহাসবিদদের একার কাজ নয়, বরং ইতিহাসের মূল্যবান উপাদানসমূহ সংরক্ষণে আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে। There is no point in sugarcoating something which is essentially bitter. And this is the time for us to hold our hands together. This is the time for forging unity. This is the time for bringing people together. মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সানা মাঝি। স্বজনদের অভিযোগ, সানা মাঝির সাথে একই এলাকার বাবু মাঝির পূর্ব বিরোধ ছিল। গতকাল বিকালে স্বাধীন নামে একজন সানা মাঝিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রাতে মসজিদের মাইকে ডাকাত ধরা পড়েছে এমন ঘোষণা দেয় বাবু, মুন্না ও তাদের অনুসারীরা। এরপর ডাকাত আখ্যা দিয়ে সানা মাঝিকে বেধড়ক পেটালে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ সময় মরদেহের পাশ থেকে একটি পাইপ গানও উদ্ধার করে পুলিশ। আমরা খবর পাইছি আমার স্বামীর মাইরা, তারপরে পরিকল্পিতভাবে মাইরা অস্ত্র হাতে ধরাই দিচ্ছে, হাত পায়ে রোগ যা আছে, হাত পায়ে রোগ, মাথা সব মানে দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। রাতের বেলায় 10টার দিকে মাইকে ঘোষণা করা হয় যে এলাকায় ডাকাত করছে। তো এই ঘোষণায় লোকজন বেরোয় আসে এবং রাস্তার উপরে এসে দেখে যে একজন লোক ওখানে পড়ে আছে। তো ধারণা করা হচ্ছে যে তাকে আশেপাশে কোথাও মেরে এখানে এনে ডাকাত সাজিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সৌদি প্রবাসী আবুল কালামের পরিবার। তাদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় বাড়ির নির্মাণ কাজ শুরু করেন আবুল কালাম। একই এলাকার এক সন্ত্রাসী তার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হয় বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। আবারও স্বাগত, দেখছেন সব খবর। মাওলানা রইস উদ্দিনের হত্যার বিচার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটির নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে দেশব্যাপী যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন তারা। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখে আহলে সুন্নাত ওয়াল জামাত। নেতারা বলেন, পুলিশ এই হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করেনি। একজন মসজিদের ইমামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ নিয়ে কোনো বক্তব্য দেননি বলেও অভিযোগ করেন তারা। বলেন, মব সন্ত্রাসীদের কাছে দেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনরাও এখন নিরাপদ নয়। রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে পরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আগামী 24 ঘন্টা আমরা অপেক্ষা করব, তারপরে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। আমরা রাস্তাঘাট বন্ধ করে দেব, আমরা অফিস আদালত বন্ধ করে দেব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেব। যদি সুবিচার নিশ্চিত না হয়, তার পরিণতিতে বাংলাদেশে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য আমরা দায়ী নেব না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই।
এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের, কিন্তু 3 দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয় শাহ। যদিও এ খবর এখন পর্যন্ত চূড়ান্ত নয়। শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য 2025 সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলার আয়োজন করেছে পুনাক। দুপুরে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান পুনাক শুধু নারীদের নয়, শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক তার কাজের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পুলিশ সম্পর্কে যে ধারণা ছিল তা পাল্টে দিয়েছে। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে পুনাক সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। নারী সদস্যরা যে কাজগুলো করছেন, এটা অনেক বড় বড় প্রফেশনাল সংগঠনের নারীরাও কিন্তু করে না। আপনারা যে কল্যাণমূলক কাজ করছেন, আমি অনুরোধ করব, আহত অনেক পরিবার আছে, আহত অনেক ছেলেরা আছে যাদের চোখ নাই, হাত কেটে ফেলতে হচ্ছে, পা কেটে ফেলতে হচ্ছে, তাদেরকে কিন্তু অনেক সহায়তা করার জায়গা আছে। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের সুগন্ধা, কলাতলী, লাবণী সহ সব পয়েন্টে পর্যটকের ঢল। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা 3 দিন সরকারি ছুটি মিলে যাওয়ায় দূর দূরান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে। হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে উপভোগ করছেন সাগরের ঢেউ আর গর্জন। সৈকতে দুর্ঘটনা রোধে এবং পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় টুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড কর্মীরা। অনুকূল আবহাওয়া এবং ঈদ সহ দিবস ভিত্তিক বিভিন্ন ছুটির কারণে পর্যটক আগমন বৃদ্ধি পাওয়ায় খুশি পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাচ্চারা চাচ্ছে একটু বিচে আসবে, সমুদ্রে আসবে, একটু খেলবে, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসে আর কি। ফ্যামিলি নিয়ে আসলে একরকম আনন্দ, ফ্রেন্ডরা সহ আসলে একরকম আনন্দ। অবশ্যই ফ্রেন্ডরা সহ আসলে বেশি আনন্দ করা যায়। একটু একান্ত সময় কাটানোর জন্য আসছি, দেখতেছি অনেক ভিড়, ভিড়ের মাঝেও আনন্দটাই অনেক বেশি। পাশে আছে আপনার টুরিস্ট পুলিশ, বিচ কর্মী, তাদের সহযোগিতা আমরা সহযোগিতা চলি। আর এখানে এই পর্যন্ত কোনো ঘটনা ঘটে না, এবং আপাতত ভালো আছে। আবারও স্বাগত, দেখছেন সব খবর। স্বাস্থ্যসেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা ও নিয়োগদানের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা হয়ে গেল। সকালে রাজধানীর এক হোটেলে এই সভার আয়োজন করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বক্তারা বলেন, ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ও জনগণকে সেবন বিধি সম্পর্কে অবহিত করতে হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ জরুরি। তাই সরকারি উদ্যোগে তাদের নিয়োগের ব্যবস্থা ও পদায়নের আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় 47টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। ওষুধ ছাড়া কিভাবে সুস্থ জীবন কাটানো সম্ভব সে বিষয়ে হয়ে গেল এক আলোচনা সভা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে হাউস অফ হারমোনি আয়োজিত সেমিনারে সুস্থ থাকার সূত্রই তুলে ধরেন আলোচকরা। জানান, পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা না করা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে ওষুধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব। এ সময় স্বাস্থ্য বিষয়ক একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। ওষুধের উপর নির্ভরশীলতা ছাড়াই সুস্থ জীবনযাপনের কয়েকটি সমাধান উল্লেখ আছে বইটিতে, যেগুলো মেনে চলতে পারলে কর্মব্যস্ত জীবনেও স্বাভাবিক উপায়ে সুস্থ থাকা সম্ভব। ঘুমকে আমি বলি খাবারের চই পড়ে, কারণ আমরা যে সমস্ত দিনে কাজ করে আসছি, যার যারা ব্রেনের কাজ, শারীরিক কাজ, আমরা সবসময় একটা কিছু করে যাচ্ছি, এইটাতে আমরা অনেক কিছু ড্যামেজ করতেছি এবং এইটাকে রিপেয়ার করার জন্য আমার ঘুমের দরকার। হয়ে গেল ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ, ক্যারেক্টার স্ট্রাকচার অ্যান্ড 7 লেভেলস অফ লিডারশিপ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর ফার্মগেটে সকালে একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় কর্মশালাটি।
দেশের বিভিন্ন কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শতাধিক পেশাদার ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোচ মোহাম্মদ আকবর হোসাইন। প্রশিক্ষণার্থীরা ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্ব, নেতৃত্বের চারিত্রিক কাঠামো এবং নেতৃত্বের বিভিন্ন স্তর সম্পর্কে হাতে কলমে শিখেছেন। এমন প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশে বিভিন্ন সেক্টরের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন। জমকলা আয়োজনে উদ্বোধন করা হলো মিনিসো বাংলাদেশের প্রথম ব্লাইন্ড বক্স স্টোর। সকালে গুলশান 2-এ মিনিসো ব্লাইন্ড বক্স স্টোর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সব বয়সের মানুষের ভিড় জমায়। সেখান থেকে তারা রহস্যময় ব্লাইন্ড বক্সে থাকা প্রিয় চরিত্রগুলো সংগ্রহ করেন। কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে জনপ্রিয় ট্রেন্ড প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে আসলো। ইভেন্টে প্রদর্শিত হয় জনপ্রিয় আইপিগুলোর অসাধারণ সংগ্রহ, যার মধ্যে ছিল পোকেমন, ডোরেমন, মাইনক্রাফট, কুরোমি, ফ্রোজেন সহ আরও বেশ কিছু চরিত্র, যা সংগ্রাহক ও পপ কালচার প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ জাগায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের দেয়া হয় ফ্রি গুডি ব্যাগ, বিশেষ উদ্বোধনী ছাড়, ফটো বুথ অভিজ্ঞতা। এই স্টোরটা খুবই ইউনিক একটা কনসেপ্টে, ব্লাইন্ড বক্স কনসেপ্ট। বাংলাদেশের ফার্স্ট ব্লাইন্ড বক্স মিনিসো আমরা খুলছি, সো আমরা অনেক এক্সাইটেড। মিনিসো একটা গ্লোবাল ব্র্যান্ড, এটা বাংলাদেশে আমরা লোকালি ইমপ্লিমেন্ট করে এটাকে আমরা গ্লোবালি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। আর বাংলাদেশে এটা একটা বেস্ট রিটেল শপ ইন বাংলাদেশ, অ্যান্ড এটা কয়েকবার আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।